জোর বাড়তে শুরু করে এবং এই অনুষ্ঠানকে আমরা হাতিয়ার করে নিয়েছি একেবারে অনেক বছর ধরেই। এবং বিগত দিনের পর দিন যখন এই অনুষ্ঠান আপনাদের সামনে আমরা সোচ্চার আনার চেষ্টা করি, তখন কিন্তু তলব করে দেখা গিয়েছে যে এই অনুষ্ঠানটি কিন্তু একটা অন্যরকম গুরুত্ব নিয়ে এসেছে সকলের জন্য। এবং আপনারা সকলেই জানেন যে উপস্থিত হয়েছেন যিনি, তিনি হলেন বৈদিক অ্যাস্ট্রোলজার অরূপ শাস্ত্রী মহাশয়। জয়গুরু হিসেবে তিনি আমাদের কাছে পরিচিত, সমাদৃত। এবং তার ছোট্ট কনসেপ্ট রয়েছে তিনি কি কি ধরনের কাজ তিনি করে থাকেন: জ্যোতিষবিদ, বাস্তুশাস্ত্রবিদ, শঙ্খতত্ত্ববিদ। এবং তার সঙ্গে তিনি কিন্তু একাধারে একজন ইঞ্জিনিয়ার মহাশয়, এবং তার পাশে কিন্তু জ্যোতিষবিদ হিসেবে নিজেকে নিজের মতন করে একটা অন্যরকম ভাবে তার মানচিত্র তৈরি করেছেন সকলের মাঝে। এভাবেই আমরা চাই যে আপনারা ভালো থাকুন, আনন্দে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন, কারণ অনুষ্ঠান মানেই কিন্তু আমরা জানি আধ্যাত্মিক কথার বিষয় নিয়ে আমাদের চলে আসা, জ্যোতিষবিদ্যা, যোগবিদ্যাকে আমরা কেন্দ্র করে নিয়ে এগিয়ে যাওয়া। এবং পাশাপাশি পারিবারিক সমস্যা বা সাংসারিক সমস্যা বা নানান রকম ভাবে যখন আমরা বিধ্বস্ত হয়ে উঠি সর্বত্র, তখনই বোধহয় আমাদের প্রয়োজন এরকমই একজন বিশেষ মানুষের কাছে পৌঁছানো। তিনি হলেন অরূপ শাস্ত্রী মহাশয়। নমস্কার। নমস্কার, জয় গুরু। হ্যাঁ, আমরা প্রত্যেকদিন যেভাবে চিঠিপত্র পড়বার চেষ্টা করি বা যেভাবে আপনাদের সামনে আমরা পৌঁছাই, সর্বত্র কিন্তু ভালো থাকার চেষ্টা কিন্তু আমাদের মনের মধ্যে থাকে। আমরা চাই যে আপনারা ভালো থাকুন এবং আপনারা কিন্তু সহসা চিঠির উত্তর পেয়ে নিজেদের মতন করে জীবনকে সাজিয়ে নিন। এবং তার পাশাপাশি ফোন অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে সরাসরি কথা বলতে পারবেন। যারা ফোন করতে চাইছেন চলে আসুন যে কোনো প্রশ্ন নিয়ে। আর যারা চিঠির উত্তর খুঁজছেন তাদের জন্য কিন্তু উত্তর অবশ্যই দেবেন আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন, অরূপ শাস্ত্রী মহাশয়। প্রথম প্রশ্নটি তিনি লিখেছেন যিনি, তিনি হলেন মালতী বসাক, হলদিয়া থেকে। জয় গুরু। গুরুজি, আমার অনেক অনেক প্রণাম নেবেন। আমার প্রশ্ন, সন্তান জন্মানোর কত বছর পর পুষ্টি তৈরি করা উচিত? কোনো নির্দিষ্ট নিয়ম আছে কি? প্রশ্নে যাব তার মধ্যে আমাদের এসে গিয়েছে কোন একজন বন্ধু। দেখে নি কে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, নমস্কার, কে বলছেন? নমস্কার 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 আপনার নমস্কার। নামটা বলবেন? গৌতম ঘোষ। আপনি নিজের সম্পর্কে জানেন তো? আচ্ছা আচ্ছা, ভালো লাগে তো? আমাদের অনুষ্ঠান দেখতে ভালো লাগে? আচ্ছা ঠিক আছে, আপনি বলুন না আপনার ডেট অফ বার্থটা বলবেন। আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা নেই, আমি একটু হোরারি করে দিচ্ছি। অবশ্যই। আগে বিভিন্ন এপিসোডে যারা করেছিল, যাদের ডেট অফ বার্থ টাইম ছিল না, তাদের হোরারি পদ্ধতিতে আমরা দেখে দিই। তা একটু শুধু আপনি একটু ওয়েট করুন, ঠিক আছে? 1 মিনিট একটু ওয়েট করুন। অবশ্যই তাই। যারা এটা আগেও বারবার বলেছি, হোরারিটা কি না, যে মুহূর্তে আপনি কলটা করেছেন সেই মুহূর্তে স্টার পজিশন অনুযায়ী আমরা একটা বিচার করি। যেটা বারবার বলি যে আপনি কলটা করেননি, কলটা করেছে কিন্তু গ্রহ। মানে করিয়েছে, কলটা করিয়েছে আপনার গ্রহ। তো সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি আপনার মধ্যে তুলা এবং কন্যার গুণ খুবই বেশি আছে, এবং তার সাথে মিনের, এই 3টে রাশির গুণ কিন্তু আপনার মধ্যে অবশ্যই আছে, ঠিক আছে? তুলা, কন্যা এবং মিন। তা আপনি কি জানতে চান একটু বলুন, কি ব্যাপারে? আচ্ছা, জীবনটা, কর্মটা একটু স্ট্রেংথ আপনার কম আছে, কারণ কর্মপতি আপনার চন্দ্র, মেন কর্মপতি চন্দ্র কিন্তু চলে গেছে আপনার দ্বাদশে। একটু খরচের ঘরে, একটু স্ট্রেংথ কম আছে। আপনি একটু চন্দ্রটা একটু আপনি কোথা থেকে বলছেন বললেন? হ্যাঁ, নবদ্বীপ। আপনি পারলে যদি চেম্বারে যদি একদিন কলকাতা যদি আসতে পারেন খুব ভালো হয়। নাহলে আপনি একটু অনলাইনে একটু বুক করিয়ে নিন, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি একটু অনলাইনে একটু বুক করিয়ে নিন। ঠিক আছে, ঠিক আছে। আপনি না একটু ঠিক আছে, ছেড়ে দিন, ঠিক আছে। তো সেই সূত্র ধরে আমরা যেই প্রশ্নে চলে আসছিলাম সেটি হচ্ছে যে, আমার প্রশ্ন, সন্তান জন্মানোর কত বছর পর পুষ্টি তৈরি করা উচিত? কোনো নির্দিষ্ট নিয়ম আছে কি? সন্তান, যেটা আমি বারবার বলি, অনেকে বলে যে 2 বছর আগে করতে নেই, জন্মাবার মিনিমাম 5 বছর আগে করতে নেই, কিন্তু বারবার যেটা বলি, আগে অনেকগুলো যে প্রোগ্রামে আমরা যেটা বলেছি যে রাজা পরীক্ষিতের যে জন্ম অধ্যায়, আমরা ভাগবত পুরাণের রাজা পরীক্ষিতের জন্ম অধ্যায় বলতে গিয়ে আমরা সেখানে বলেছিলাম যে মুহূর্তে সেই রাজা পরীক্ষিত ভূমিষ্ঠ হলো, সেই মুহূর্তে রাজা যুধিষ্ঠিরের মতো ধার্মিক মানুষ কি করেছিল না, সেই কিছু ব্রাহ্মণ যারা ছিল জ্যোতিষী তাদেরকে ডেকে আনলো। ডেকে এনে ওই সময় সবকিছু কিন্তু সেই জ্যোতিষীরা কিন্তু সবকিছু কি হবে
সেই রাজা পরীক্ষিত কি হবে, কিরকম তার আধার, কি হবে তার মৃত্যু হবে, সবকিছু কিন্তু সেই সময় বলে দিয়েছিল। তা সুতরাং আমরা যারা বারবার বলি যে লেট করবেন না, লেট করলে কি হয় না, গ্রহ 5 বছর হয়নি বলে কি 2 বছর হয়নি বলে আপনাকে কিন্তু ছেড়ে দেবে না। তা এইটা কিন্তু মাথা কেননা যদি সেটা হতো তাহলে কিন্তু কোনো সন্তানের অকাল মৃত্যু হতো না, যে 2 বছর যে 5 বছরের আগে কোনো সন্তানের অকাল মৃত্যু হয়নি এরকম হতো না, ঠিক আছে। সুতরাং অকাল মৃত্যু হয়, তা এগুলো ইজিলি বাঁচানো যায়। আমরা দেখি কি হয় না, ওই জন্মর পরেই বা 1-2 বছরের মধ্যেই মৃত্যুর যোগটা চলে, সবচেয়ে খারাপ যোগটা। ওই জন্য ওই যে গ্রহটা ওর কিছু বডি পড়েছে যেগুলো দুস্থানে আছে, সেগুলো যত আমরা প্রতিকার করিয়ে নিতে পারবো তত ভালো। হ্যাঁ, না হলে খুবই কঠিন। এখন এরকম প্রচুর কেস আছে, তা ওই কিছু ভুল কিছু ইনফরমেশন নিয়ে সেইগুলোকে পুরোপুরি মেনে নিয়ে চললে কিন্তু সন্তানকে আর কিছু বাঁচানো যাবে না। ঠিক ঠিক ঠিক, অবশ্যই তাই। সুন্দর সুন্দর উত্তর আমরা খুঁজে পাচ্ছি এবং আমাদের মধ্যে একটা সুন্দর বাতাবরণও তৈরি হচ্ছে। যারা কষ্ট করে লিখেছেন, ইমেল করেছেন, বা হয়তো আপনারা আপনাদের মতন করে সেই জায়গাটা খুঁজতে চাইছেন, তাদের জন্য কিন্তু বলবো বারবার চেষ্টা করুন আমাদের অনুষ্ঠান দেখতে। যারা অনুষ্ঠান এখানে মিস করে যাবেন তারা ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ সর্বত্র কিন্তু পাবেন। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। কৌশিক দাস লিখেছেন বারুইপুর থেকে, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। আমার এক জ্যোতিষী জামাইবাবু বারণ করা সত্ত্বেও আমি আমার এক বন্ধুকে নিয়ে মেকানিক্যাল ফার্ম খুলেছিলাম। প্রচুর টাকা লস হয়েছিল। আমার জামাইবাবু আর বেঁচে নেই। আমার ইচ্ছা সেই ব্যবসা আবার করার। কোনো প্রতিকার পরে কি সেই ব্যবসা করা সম্ভব? আমি বলবো জামাইবাবু যখন বলেছে নিশ্চয়ই কিছু খারাপ আছে, নিশ্চয়ই কিছু খারাপ দেখেছে। নিশ্চয়ই আমার যেটা মেন হচ্ছে মেকানিক্যাল ফার্ম খুলতে গেলে আগে শনি এবং রাহুকে ভালো থাকতে হবে। তার সঙ্গে চতুর্থ এবং সপ্তম, চতুর্থ ঘর হচ্ছে গৃহস্থান, একটা জায়গা যেহেতু সে নিয়েছে, এবং 7th হাউস হলো আমাদের বিজনেস হাউস। তা এই চতুর্থ সপ্তম ভালো কানেকশন থাকতে হবে, এবং শনি যদি রাহু যদি ভালো থাকে, কোনো বীজ যোগ যাতে না থাকে, বিশেষ করে শনি মঙ্গল, শনি চন্দ্র, শনি কেতু, এইসব বীজ যোগ যাতে না থাকে সেগুলো কিন্তু দেখাতে হবে। আমি বলবো যদি করেন তাহলে একাধিক ভালো জ্যোতিষীকে একটু দেখে নিন। কারণ যেহেতু অনেক টাকার ব্যাপার, একটা ফার্ম আবার খুলবে, তো ওই জন্য একটু একাধিক জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে, হ্যাঁ একাধিক জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে, যিনি যদি যে বিষয়টা কমন যদি বলে, হ্যাঁ দুটো যদি সেম কথা বলে, তখন জানতে হবে যেটা ঠিক বলছে, ঠিক আছে। তখন সেইটাকে সেই ডিসিশনটা নিলেই আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। অবশ্যই তাই। আপনারা প্রত্যেকেই চাইছেন যে এরকমই একজন ভালো জ্যোতিষীর কাছে পৌঁছাবেন, তার খোঁজটা যদি আমরা দিতে পারি তাহলে কেমন হয়। যারা যারা অনুষ্ঠান দেখছেন, খুব ভালো করে আমরা বলবো যে আপনারা কিন্তু ভাগ্যবান বা ভাগ্যবতী। এই অনুষ্ঠান দেখাটা কিন্তু সত্যি একটা বিরল জায়গা তৈরি করে সর্বত্র। আমরা যারা বুকিং নাম্বার খুঁজছি আপনাদের জন্য আমরা দিয়ে রাখছি 033690289116। আরেকবার বলছি 033690289116। এছাড়া চেম্বার অ্যাড্রেস আপনারা নোট ডাউন করবেন। ভাগগুলো 51/A যতীন্দ্র মোহন এভিনিউ, শোভাবাজার, মেট্রো ক্রসিং, কলকাতা 5। আরেকবার বলছি ভাগগুলো 51/A যতীন্দ্র মোহন এভিনিউ, শোভাবাজার, মেট্রো ক্রসিং, কলকাতা 5। আপনারা কিন্তু সঠিক মাত্রায় নির্ণয় করুন এবং অবশ্যই আগে থেকে বুকিং করে চলে আসবেন। এবং যারা মেল আইডিতে মেল করতে চাইছেন, বা আপনারা চাইছেন যে জীবনে নানান ধরনের সূত্রপাতের মাধ্যম দিয়ে নিজের জীবনটাকে একটু অন্যরকম আওতায় দেখবার চেষ্টা করছেন জ্যোতিষবিদ্যার মাধ্যম দিয়ে, তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার 7980928480, 7980928480, মেল আইডি oromshastri.joyguru@gmail.com। এবার আমরা সর্বোত্তমভাবে আরো আরেকবার চিঠি পড়বার চেষ্টা করব, এবং যারা যারা অনুষ্ঠান দেখছেন, ফোন অনুষ্ঠান বারবার বলছি, আপনারা কিন্তু ফোন করতেই পারছেন। প্রচুর প্রত্যাশা থাকে মনের মধ্যে, স্বপ্ন থাকে মনের মধ্যে, সেগুলো পূরণ করতে গেলে অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখতে হচ্ছে। পরের প্রশ্নেতে আমরা ঢুকবো, সেটি হচ্ছে লিখেছেন অনুরাধা মল্লিক কোন্নগর থেকে। গুরুজি আমার প্রণাম। আমার কথা আমার খুব ভালো লাগে, আপনার কথা আমার খুব ভালো লাগে। আমি খুব মানসিক অশান্তিতে ভুগতাম। আপনার কথা শুনে আমি গীতা পড়ার চেষ্টা করেছি, কিন্তু বুঝতে পারি না। কি করলে আমি গীতার অর্থ বুঝতে পারবো? আগেও অনেকবার বলেছি যে কোনো অঙ্ক যখন আমরা না পারি, তখন আরেকদিন চেষ্টা করি আমরা, ঠিক আছে। গীতার ক্ষেত্রেও তাই। গীতা যেহেতু ব্রহ্মবিদ্যা, এর চেয়ে গুহ্য বিদ্যা নেই। উত্তম ভক্ত না হলে, ভগবানের খুব প্রিয় পাত্র না হলে, পূর্বজন্মে অনেক তপস্যা না থাকলে কোনো গীতা জ্ঞান ভগবান দেয় না। সেই বুদ্ধিযোগ দেবে না, এবং সেই মেন কথা হচ্ছে সেই ইচ্ছাটাই আসবে না যে আমি গীতা বুঝবো। অনেক জন্ম ঘুরেছি, আমি দুঃখ পেয়েছি, এই জন্মে আমি একটু শান্তি চাই। কারণ গীতা হচ্ছে, বারবার বলি যে সেই যে রুল নিয়ে ভগবান এই ত্রিভুবন চালায়। ভগবান বলে যে আমি অজ্ঞান, আমি এই গীতার 18টা অধ্যায় শুধু জানি বলে, 18টা যোগ আমি জানি বলে সাক্ষাৎ প্রকৃতি দেবী আমার দাস হয়ে আমার পথে সেবা করে। তা এই মায়া আমার কথায় ওঠে বসে। তা সুতরাং এই গীতার জ্ঞান
পেতে গেলে গীতাতেই সব কিছু আছে। আমি তার জন্য বলি যে সেইটা যে মিনিমাম যে বুঝবে যে কি করলে আমি গীতা জ্ঞান বুঝবো, তার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে। আমি বলবো একটু জব করুন, ঠিক আছে, কিছু না পারুন কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা, ঠিক আছে, একটু জব করুন, জবের ফলে আপনার সত্যগুণ আসবে। আর যদি একটু যদি জ্ঞান হয় আপনার, একটু সাধুসঙ্গ করুন, একটু সাধুসঙ্গ করলে কি হবে, আপনি পথটা বুঝতে পারবেন। যে কেননা সত্যগুণ না জাগলে আপনি গীতা বুঝতে পারবেন না। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে সত্যগুণ জাগানো। এগুলো সবই হচ্ছে সাত্ত্বিক জ্ঞান। তার সত্যগুণ না জাগলে আপনার ওইদিকে মন যাবে না, গীতার অর্থ বুঝতে পারবেন না। কারণ আমরা যা আহার করি, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা যে আহার করি, সেগুলো সবই কি না তামসিক এবং রাজসিক। আমাদের আহার করতে হবে সাত্ত্বিক। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দিয়ে আমরা যে আহরণ করব, সেগুলো যত সাত্ত্বিক হবে তত খুব ফাস্ট আমরা এই গীতার অর্থ বুঝতে পারবো। সাত্ত্বিক আহার এবং জপ, এটা যত আপনি করতে পারবেন তাড়াতাড়ি আপনার আধার অনুযায়ী খুব তাড়াতাড়ি কিন্তু ফল আপনি পাবেন। এটা অবশ্যই তাই। ফ্রুটফুল রেজাল্ট পাওয়ার জন্য আধ্যাত্মিক চেতনা যেমন সেই জায়গা থেকে আমরা বিকশিত হতে চাই, ঠিক সেরকম ভাবে কিন্তু যোগ বিদ্যা বা জ্যোতিষ বিদ্যারও কিন্তু তার প্রাইমারি স্টেজ, তার সেকেন্ডারি স্টেজ বা তার ম্যাচিওর স্টেজ সম্পূর্ণভাবে আপনাদেরকে স্বস্তি দেওয়ার চেষ্টা করবেন। এবং যার মারফতে আপনারা পাচ্ছেন অনুপ শাস্ত্রী মহাশয়, তিনি বারবার আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে থাকেন শুধুমাত্র আপনাদের জন্য ভালো রেজাল্ট দেওয়ার জন্য। আমরা পরের প্রশ্নতে ঢুকে যাব। পরের প্রশ্নটি যিনি লিখেছেন অমিত কুমার সিং, ধানবাদ থেকে, ঝাড়খণ্ড থেকে। প্রভু যে জয় গুরু, আমার কুণ্ডলিতে এখন শনির 7.5 চলছে বলে একজন জ্যোতিষী বলেছেন। আমার জীবনে নানান রকম সমস্যা চলছে, আর্থিক সমস্যা, শারীরিক অসুস্থতা, পারিবারিক অশান্তি। শনির 7.5-তে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত এবং কি কি প্রতিকার করলে ভালো ফল পাওয়া যাবে, সেটা যদি একটু বলে দেন। আগে বলি একটু শনির 7.5 থেকে একটু সংক্ষেপে এক লাইনে বলছি। অনেকেই জানে এটা, যারা একটু নেট ঘাটে তারা সবাই জানে এটা, আমার মুখে মুখে সবাই জানে 7.5 কি ব্যাপার। তা কি না, আমাদের জন্মকালীন চন্দ্র যে রাশিতে থাকে, সাপোজ কারো জন্মকালীন চন্দ্র ছিল কুম্ভতে, তা সেই সুতরাং তার রাশি হচ্ছে কুম্ভ রাশি। তখন শনি যদি এই কারেন্ট স্টার অনুযায়ী শনি যদি কুম্ভতে থাকে বা তার আগের ঘরে থাকে বা তার পরের ঘরে থাকে, অর্থাৎ আগের ঘর হচ্ছে কি না মকর এবং তার পরের ঘর হচ্ছে মীন, তো এই 3টে রাশিতে যদি থাকে, এই 3টে রাশি ক্রস করতে আমাদের টোটাল আড়াই টোটাল 7.5 বছর আমাদের টাইম লাগে। ওই জন্য আমরা বলি এটা যে 7.5। এক্ষেত্রে আমরা কি, শনি যখন এই 3টে রাশির উপর দিয়ে পাস করে, তখন আমরা দেখেছি প্র্যাকটিক্যালি যে মানুষ অনেক অশান্তিতে ভুগছে। বিশেষ করে মানসিক চঞ্চলতা শনি একটু কিরকম করে, যারা শনি 7.5 ফেস করেছে তারা এটা বোঝে। কি না, মনটা যেমন আমরা একটা ভিজে কাপড় বা গামছা যখন আমরা নিংড়াই, ঠিক মনটাকে যেমন শনি যেন পুরোপুরি নেংড়াচ্ছে, একটা একদম একটা মনটাকে চঞ্চল করিয়ে দেয়। এবং আমরা জানি যে মন চঞ্চলতা মানে সব নষ্ট। মনে একটা অশান্তি, চঞ্চলতা, সংসার অশান্তি, কর্মক্ষেত্রে অশান্তি, রাগ করে চাকরি ছেড়ে দেওয়া, এগুলো সব বিভিন্ন হয় শনির 7.5-তে। কিন্তু অনেক সময় দেখা যায় যে খারাপ শনির 7.5 চললে অনেকের অনেক ভালো কিছু হচ্ছে। সেক্ষেত্রে বলি মহাদশাকে স্ট্রং থাকতে হবে। যত মহাদশা যদি ভালো থাকে, যে কারেন্ট মহাদশা চলছে, তখন শনির 7.5 অতটা ইফেক্ট আমাদের ফেলে না। তো শনির 7.5 যেহেতু মনটা মেন সমস্যা, তো চন্দ্রটাকে ঠিক করতে হবে। চন্দ্রের একটু প্রতিকার আপনারা করে নিন এবং কিছু আধ্যাত্মিক প্রিকশন, একটু জপ ধ্যান, একটু সাত্ত্বিক আর একটু নির্জন স্থানে থাকা ওই টাইমটা, ঠিক আছে। এই একটু বেশি জনসংখ্যা মানে, যেহেতু আমাদের সমাজে যেহেতু রজতম গুণটা বেশি, সাত্ত্বিক লোকের সংখ্যা কম, তাই রাজসিক তামসিক মানুষের সাথে বেশি মিশলে আপনি জ্বলবেন। একটু নির্জন স্থানে যতটা থাকবেন, শান্তিতে একটু জপ ধ্যান নিয়ে থাকবেন, তত আপনি পুরোপুরি সুস্থ থাকবেন। অবশ্যই তাই। চিঠির পর চিঠি আমাদের হাতে যখন এসে পৌঁছা, মেল করে, হোয়াটসঅ্যাপ করে, সেগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যত দূর ধরে আমরা এগোবো, তত দূর কিন্তু আপনাদেরও আমাদের সঙ্গে থাকতে হচ্ছে। এই কারণটাই, কারণ আপনাদের নিজেদের স্বার্থে, নিজেদের ভালো যাতে হতে পারে, তার জন্য চেষ্টা কিন্তু আপনাদেরও ওপার থেকে করতে হচ্ছে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন অনুপ শাস্ত্রী মহাশয়। এবার আমরা চলে আসবে পরের চিঠিতে। অভিজিৎ মন্ডল লিখেছেন বাঁকুড়া থেকে। গুরুজি, আমার প্রণাম। এই দুঃখময় মায়ার সংসার থেকে বেরোনোর সহজ উপায় কি, সেটা যদি একটু বলেন। এটা মায়া থেকে, এটা গীতাতেই আছে। অর্জুন যখন জিজ্ঞাসা করলো, যখন গুণত্রয় বিভাগ বললো, তখন বললো শেষে যখন জানলো অর্জুন যে রজতম সত্যে কি, 3টে গুণের মধ্যে কোনটা বেটার, কোন পথে গেলে আমার কি রেজাল্ট হবে, সব কিছু জানতে পারলো। তখন সে বললো তাহলে এই 3টে গুণ থেকে আমি কি করে বেরোবো, মানে মায়া থেকে। ত্রিগুণাত্মিকা তো মায়া।
তখন বললো যে নিরন্তর আমার ভজনা করে, নিরন্তর। তা সর্বক্ষণ ঈশ্বরের স্মৃতি, যত যত আমরা এক পা, আমরা বলি যে কি না, এক পা ঈশ্বরের দিকে বাড়ালে ঈশ্বর 10 পা আমাদের দিকে এগিয়ে দেয়। তা আমাদের জব অভ্যাস যোগ, গীতায় যে অভ্যাস যোগের কথা বলছে, এইটা হচ্ছে কলিযুগে হাঁটতে চলতে উঠতে বসতে ঈশ্বরের নাম, সে রাম রাম করুন, দুর্গা দুর্গা করুন, শিব শিব করুন, কালী কালী করুন, বা কিছু যদি না পারেন তাহলে মা মা করুন, কিন্তু সব এক জেনে জব করতে হবে। এই আমার আত্মার থেকে যা কিছু জব করছি সব অভেদ, যে শিব সেই রাম, সেই কৃষ্ণ সেই কালী। কারণ সমগ্র শাস্ত্রে আমরা যদি পড়ি, সেই একই ব্রহ্ম আছে, দ্বিতীয় নাস্তি। সে আত্মাই বিভিন্ন রূপ ধরে ভক্তের ইচ্ছা অনুযায়ী সেই রূপ ধরে দেখা দেয়। ভেদ জ্ঞান করলে কি হবে? উপাসনার ফল হয় না। সমগ্র শাস্ত্রের এক কথা বলছে। আমরা যদি কালিকা পুরাণ পড়ি, কালী বলছে যে আমাকে উপাসনা করে, কৃষ্ণকে একটু ছোট চোখে দেখে, আমি তার পুজো গ্রহণ করি না। বিষ্ণু পুরাণ যদি পড়ি, বিষ্ণু বলছে যে আমাকে যে উপাসনা করে, হ্যাঁ মানে আমাকে যে ভালোবাসে, কিন্তু কালীকে একটু ছোট চোখে দেখে, আমি তার পুজো গ্রহণ করি না। কেননা সব ক্ষেত্রে একটাই আছে, দ্বিতীয় নাস্তি। এইটাকে আমাদের বুঝতে হবে। তা এই জব বাড়ান, যত জব করবেন, যেটা আগেও বললাম এই আগে একটা প্রশ্নে, কিনা সাত্বিক আহার এবং যথাকালী উপাসনা। যথাকালে মানে ভোর দুপুর সন্ধ্যা 3টে টাইমে জব করতে পারলে, একটু জবেই খুব তাড়াতাড়ি আমাদের সত্যগুণ জাগে। এটা ভক্তের খুব প্রিয় টাইম। এই টাইমে জব ধ্যান করলে কি হয় না, ঈশ্বর জীবে থাকে লেগে। এইটুকুনি আমি বলে দিলাম। অবশ্যই তাই। খুব সুন্দরভাবে আপনি যেভাবে একটা তকমা নিয়ে আসেন আমাদের জীবনে, সেটা কিন্তু একটা সার্বিকভাবে মূল্যায়ন করার চেষ্টা আমরা সকলেই করি। তাই বোধহয় এত ভিড় আপনার চেম্বারে পৌঁছায়। এবং শুধু তাই নয়, অনলাইন অফলাইন সমস্ত সব ব্যবস্থাই আপনাদের জন্য রয়েছে। যারা বুকিং নাম্বারে আপনারা সংগ্রহ করতে চাইছেন বা যোগাযোগ করার ইচ্ছে রয়েছে, তাদের জন্য 033690289116। আরেকবার বলছি 033690289116। এবং অবশ্যই অ্যাড্রেস স্ক্রিনে যাচ্ছে, সেগুলো একটু ফলো আপ করুন এবং এখান থেকেই জোগাড় করে নিয়ে জীবনটাকে পাল্টে দেওয়ার চেষ্টা করুন। জীবনকে পাল্টানোর কিন্তু ভীষণভাবে প্রয়োজনীয়তা থাকে। এবারে আমরা চলে আসবো অশোক কুমার ঘোষ, ব্যারাকপুর থেকে, উত্তর 24 পরগনা থেকে লিখেছে, শাস্ত্রীজি জয়গুরু, আমার স্ত্রী আর মায়ের মধ্যে সবসময় ঝগড়া লেগে থাকে, দুজনের কেউ ছাড়তে রাজি নয়, আমি মাঝখানে পড়ে ভীষণ কষ্ট পাচ্ছি, কাকে ছেড়ে কাকে রাখবো বুঝতে পারছি না। গুরুজি, জ্যোতিষ ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার কারণ ও সমাধান কি? এটা আমরা এবং আপনিও জানেন, এটা হচ্ছে একটা সর্বজনীন কমন সমস্যা। ঠিক আছে, এটা অনাদিকাল থেকে আসছে। তা সুতরাং এইটা থেকে বাঁচার একটা মেন উপায় অনেকটা ছিল, যেটা আপনি একটু বিয়ের আগে একটু যদি কুণ্ডলিটা একটু চেক করিয়ে নিতেন, নিজের এবং ওয়াইফের। ঠিক আছে, কিন্তু যেহেতু সেটা করেননি, এবং একাধিক চার্ট আমাদের থাকে, অনেকেই সব চার্ট একটু বিচার করে না, কিন্তু সব চার্ট অবশ্যই বিচার করতে হবে। এমনকি D3 চার্টেরও গুরুত্ব আছে অনেকটাই। ঠিক আছে, তা এই সব চার্ট আমাদের দেখতে হবে। এবং আমি যেটা বলবো, অনেকে মানে কেন এই অশান্তিগুলো হয়, একটু সংক্ষেপে বলছি। সাপোজ কারো হয়তো তুলা লগ্ন, তুলাদের ক্ষেত্রে মায়ের ঘরটা আমরা জানি ওটা পড়ে যায় শনি, এবং সপ্তমপতি পড়ে যায় কি না, মঙ্গল, যেটা আপনার ওয়াইফ। তা শনি মঙ্গল অ্যান্টি, পুরো মারাত্মক অ্যান্টি। তো শনি মঙ্গল যদি আবার গৃহস্থানে যোগ হয়, ওখানে মকর রাশিতে, তাহলে এটা তো মারাত্মক, দুটো শত্রু খুব স্ট্রং হয়ে থাকে। বা যদি আরো খারাপ, যদি অষ্টমে হয়, তখন তো ওরা তো মারামারি করবে। সুতরাং আপনার লাইফ শেষ, আপনাকে মৃত্যুদায়ক কষ্ট দেবে, যদি ওই যোগটা পুরোপুরি অষ্টমে অর্থাৎ মৃত্যু স্থানে হয়। এইরকমই যেমন সিংহদের ক্ষেত্রেও তাই, সপ্তমপতি শনি পড়ে এবং চতুর্থপতি মা পড়ে মঙ্গল, দুটো অ্যান্টি যদি এক ঘরে থাকে। তা এইরকম ক্ষেত্রে খুব মারাত্মক সংঘর্ষ হবে। ওই জন্য বলি যে জন্মকুণ্ডিটা আগে প্রতিকার করিয়ে তারপরে বিয়ে করুন। ঠিক আছে, যে আমি উচ্চশিক্ষিত, যেটা বারবার বলি যে উচ্চশিক্ষিত, আমি গীতা মানি না, এইসব বলে কিছু হবে না। যেটা সিদ্ধ মহাপুরুষের বাণী, আগেও বলেছি, তুমি যত বড় লোক হও না কেন, যত তুমি ধনী হও না কেন, তত তোমার নাম যশ থাকো না কেন, একদিন তোমাকে সে অহংকার ঈশ্বর চূর্ণ করবে এবং তোমাকে হাত জোর করে নত হয়ে বলতে হবে আমি কেউ নয়, তুমি সব। শাস্ত্র তোমাকে মানতে বাধ্য করাবে। ঠিক আছে, কারণ কত এরকম আমরা দেখতে পাই যে পুরোপুরি নাস্তিক, তারা জীবনের আঘাত খেয়ে পরের দিকে শেষ জীবনে বড় বড় জ্যোতিষী হয়ে গেছে। তো এইটা হচ্ছে ব্যাপার। ঠিকই তাই, যা বলছেন আমাদের দাদা, তিনি কিন্তু একেবারে সঠিক মানের উত্তর দেওয়ার চেষ্টা করছেন। কারণ আপনারা জানেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমাদের নানান রকম সমস্যার মধ্যে থাকতে হয়, সংগ্রামের পথে চলতে হয়, তখন বোধহয় এরকমই একজন ভালো তাবর অ্যাস্ট্রোলজারের কাছেই আমরা পৌঁছাতে চাই। যারা পৌঁছাতে চাইছেন তাদের জন্য কিন্তু স্ক্রিনের নাম্বার, অ্যাড্রেস সবটুকু যাচ্ছে, আপনারা লিখে নেবেন। এবং যারা পাচ্ছেন না, মনে করবেন ইউটিউব বা আমাদের ফেসবুক লাইভ, সেখানেও কিন্তু আপনারা দেখে নিতে পারছেন। সম্পূর্ণভাবে সহযোগিতা আমরা করব, পরিষেবা দেবো। সেই জন্য কিন্তু আমাদের চিঠিগুলো আবার সেইভাবে পড়ে দেখা। তাহলে চলুন আমরা এক নজরে দেখিনি পরের চিঠিতে কে লিখেছেন শিখা রায়, শিলিগুড়ি, দার্জিলিং থেকে। শাস্ত্রীজি প্রণাম, আমার ছেলে ক্লাস 10-এ পড়ে, পড়াশোনায় একেবারেই মন নেই, কোনোভাবেই মনোযোগ দিচ্ছে না, বকাঝকা করেও কোনো লাভ হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কি কোনো গ্রহদোষ আছে? পড়াশোনায় মনোযোগ বাড়ানোর জন্য কি কোনো প্রতিকার বা উপায় আছে?
খুব সুন্দর প্রশ্ন। হ্যাঁ, যেটা অন্যমনস্ক, যেটা পড়াশোনার জন্য, যেটা আমরা আগে দেখবো ফিফথ হাউস। কিন্তু তার সাথে আরো দেখতে হবে যে আমার বডি স্ট্রং আছে কিনা, আমার বডি নিজের কন্ট্রোলে আছে কিনা, ঠিক আছে, যেটা আমরা বলি যে শারীরিক দিক থেকে এবং মানসিক দিক থেকে সুস্থ কিনা, ঠিক আছে, সেইটা আগে দেখতে হবে। লগ্নপতি আগে দেখতে হবে, শুধু লগ্নপতি না, একাধিক বডি হয় আমাদের এক একটা চার্টে, সেই বডিগুলো সব মোটামুটি ঠিক আছে কিনা, একটা খুবই খারাপ আছে কিনা সেটা দেখতে হবে। যেমন সাপোজ যদি মেষ লগ্ন হয়, লগ্নপতি যদি মঙ্গল লো হয়, ঠিক আছে, মানে এগুলো কিন্তু পড়াশোনায় সেরকম হবে না, চঞ্চল হবে, ঠিক আছে, তা বা লগ্নপতি অষ্টমে গেল, এইগুলো লগ্ন আগে দেখতে হবে, বিশেষ করে মঙ্গল। তারপরে মন মানে আমাদের চন্দ্রটা যদি খুব খারাপ হয়ে যায়, কি হয়, বিদ্যাঘর যদি ভালো থাকে, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাই না, মানে যা একটু মনের চঞ্চলতার জন্য আস্তে আস্তে অগ্রসর হয়, সেরকম ভালো পড়াশোনা করতে পারে না, মানে মনটা যেহেতু পড়াশোনা লাগে না, যেহেতু মনটা চঞ্চল। তাই চন্দ্র এবং বিদ্যাস্থান এবং বডিগুলো ঠিক আছে কিনা একটু জন্মকুণ্ডলিতে একটু দেখে নিন, তাহলে সবকিছু ঠিকঠাক হবে। এমন একটি প্রশ্ন এসেছে এবারে, সেটির জন্য কিন্তু আমরা অপেক্ষায় থাকি, কারণ তিনি কিন্তু ইয়োগা স্পেশালিস্টও বটে, এবং সেই সূত্র ধরে কিন্তু আমাদের যেই প্রশ্নটি এসেছে তার মধ্যে থেকে যেমন জ্যোতিষবিদ্যার প্রয়োজনীয়তা রয়েছে, ঠিক সেরকম ভাবে ইয়োগারও প্রয়োজনীয়তা রয়েছে। কি প্রশ্ন একবার শুনে দেখুন। তাপস ভট্টাচার্য লিখেছেন চন্দননগর, হুগলি থেকে। গুরুদেব, আমার সশ্রদ্ধ প্রণাম নেবেন। আমি গত 10 বছর ধরে ডায়াবেটিসে ভুগছি, ওষুধ খেয়ে যাচ্ছি, কিন্তু সুগার কন্ট্রোলে থাকছে না। আপনি জ্যোতিষ ও যোগের মিশ্র পদ্ধতিতে অনেককে সুস্থ করেছেন শুনেছি। যোগ ও আধ্যাত্মিকতার মাধ্যমে কি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব? কি কি করা উচিত? যেটা আমি বারবার আগেও বলেছি, জটিল একটু রোগের ক্ষেত্রে বা রোগ যেগুলো ছড়িয়ে গেছে বেশি, একটু ক্রিটিক্যাল রোগ, সেগুলোর ক্ষেত্রে যতটা সম্ভব জন্মকুণ্ডলী আগে তাড়াতাড়ি দেখিয়ে নিয়ে, যেহেতু লেট এমনিতেই হয়ে গেছে, তা সেই গ্রহগুলোকে আগে প্রতিকার করিয়ে অনেকটা সাপ্রেস করে দেওয়া উচিত। এই যেহেতু রোগ ছড়িয়ে গেলে কিন্তু খুব পুরোপুরি মুশকিল হয়, দুরারোগ্য ব্যাধির পর্যন্ত যোগ থাকে। বিশেষ করে রাহু কেতু যদি একাধিক চার্টে লো থাকে, তার মধ্যে একাধিক যদি লগ্নপতি বা যেগুলো বডি আমাদের পড়েছে সেগুলো যদি লো থাকে, তাহলে কিন্তু খুব বড় কিন্তু সমস্যা আসবে। তা থাইরয়েডের জন্য আমরা জানি যে মেন হচ্ছে রক্তের কিন্তু সমস্যা, ঠিক আছে, রক্তের সমস্যা। এবং যেহেতু আমাদের যে গ্ল্যান্ডটা, থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলায় থাকে, তো আমি বলবো সেক্ষেত্রে বুধ, কারগ্রহ বুধ এবং থার্ড হাউসকে একটু আমাদের দেখতে হবে, সেখানে কোনো অশুভ যোগ আছে কিনা। এবং সেক্ষেত্রে এবং রক্ত, আমাদের চন্দ্রটা কিন্তু, যাদের আমি দেখছি যে মানে যত রকম রক্তের সমস্যা আছে সবই কিন্তু চন্দ্র সংক্রান্ত, চন্দ্র খারাপ থাকে, আপনি চন্দ্রে একটু প্রতিকার করিয়ে নিন। হ্যাঁ, আর একটু থার্ড হাউসটা একটু দেখুন, আর তার সাথে দেখুন বডি খারাপ আছে কিনা, মানে ওইটা মেন। তা সব বডিগুলো ঠিক আছে কিনা সেইটা আমরা আগে দেখি, এইগুলো দেখে নিন, তাহলে কিন্তু আপনার জীবন খুব সুন্দর যাবে। অবশ্যই তাই। ছোট্ট করে আরেকটি উত্তর নেওয়ার চেষ্টা করব। নির্মল চন্দ্র বসু লিখেছেন কন্যানগর, হুগলি থেকে। শাস্ত্রীজি, আমার প্রণাম। আমার ছেলে কানাডায় MS করতে যেতে চায়, স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছে। গুরুজি, ছেলের কুণ্ডলিতে কি বিদেশ যোগ আছে? কবে নাগাদ ভিসা করতে পারে? বিদেশে গিয়ে সে সফল হতে পারবে? বিদেশ যাত্রার জন্য মেন হচ্ছে দ্বাদশ ঘর। তা দ্বাদশ ঘরের সাথে যদি 9th হাউস, অর্থাৎ যেটাকে আমরা বলি উচ্চশিক্ষা, এই 9th-এর যদি কানেকশান থাকে, তাহলে খুবই ভালো হবে। এবং তার সাথে দেখতে হবে যে মহাদশাটা যদি ভালো থাকে, এবং যে মহাদশাটা চলছে সেটা একাধিক চার্টে, যে মেন যে চারটে চার্ট আমি বারবার বলি, মেন চার্ট, নবাংশ, D60 এবং D3, এই চারটে চার্টে যতবার এই যে গ্রহের মহাদশাটা চলছে সেইটা যতবার সব চার্টে এই 9th এবং দ্বাদশের কানেকশান পাবে, তত কিন্তু তার বাইরে যাওয়ার মানে বাইরে বিদ্যাটা হবে ভালো। তা সেইটা একটু দেখিয়ে নিন। হ্যাঁ, স্ট্রেংথ যত ভালো থাকবে, স্ট্রেংথের জন্য আমি বারবার বলি যে শুধু যে ইয়েটা দেখতে হবে তা নয়, যে মহাদশা তুঙ্গে আছে কি না। একটা গ্রহ নর্মাল থাকতে পারে, নর্মাল থেকেও রাজযোগ করে, দেখতে হয় একাধিক গ্রহ কটা গ্রহ দৃষ্টি দিয়েছে। যেমন উদাহরণস্বরূপ আমার ওপর আরও 4টে গ্রহ তাকিয়ে আছে, ঠিক আছে, যত গ্রহ তাকিয়ে থাকবে তত কিন্তু সেই গ্রহের স্ট্রেংথ আরও বেড়ে যায়। অবশ্যই তাই। সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করে নেওয়াটা ভীষণভাবে দরকার, সেই সুযোগ কিন্তু আমরা আপনাদেরকে করে দিয়েছি। আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। যারা অনুষ্ঠান দেখেছেন আশা করি ভালো লেগেছে। ধন্যবাদ জানাচ্ছি দাদাকে, ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। ছিলাম অমৃতা, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন